ইউনূস সাহেব দেখলাম গত রাত্রে নাকি চলে গেছে। পরাজয় যখন দুয়ারে এসে হাজির হয় তখন সবাই লাফিয়ে জানালা দিয়ে পালাতে চায়। ইতিহাসের দায় ইউনূস সাহেবকে মিটাতেই হবে। আপনি যখন ইউনূস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করছে তখন দেশে একমাত্র নিরপেক্ষ জায়গা থেকে স্পষ্ট ভাবে আপনি বলেছিলেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো যুক্তি নাই এবং আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা সম্ভব না। কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টারা তখন বারবারই বলেছিল যে আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করবে। এখন এসে উপদেষ্টা মাহফুজ, সাবেক উপদেষ্টা, সে বলছে আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ আছে, ফিরে চলে এসছে। আসিফ নজরুল বলছে আওয়ামী লীগ আছে। সেই সময় যে তারা করলো কর্মকাণ্ড, এখন যে তারা বলছে আওয়ামী লীগ আছে, তারপরে এক একজন বলছে আমাদের কোনো দোষ নাই, এটা কি কোনো আতঙ্ক থেকে, ওই যে ইয়ানফসি বললেন সেই জায়গা থেকেই কি তারা এখন আওয়ামী লীগকে নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? কারণ অনেকেই বলেন যে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নাই, বিএনপিও বিশাল শক্তিশালী দল। কিন্তু এই যারা 5 আগস্টের পরবর্তী সময় সরকার চালিয়েছে, এদের জন্য কি কোনো আতঙ্কজনক পরিবেশ তৈরি করছে এখন যখন শেখ হাসিনা ফেরার কথা বা আওয়ামী লীগের ফেরার কথা বলা হচ্ছে? তারা তখন ক্ষমতার মোহে অন্ধ ছিল এবং তারা ক্ষমতার আস্ফালন করছিল, ইতিহাসটাকে তারা স্বীকার করতে চাচ্ছিল না। একটা কথা সুস্পষ্ট ভাবে বলে, তুমি কিছু লোককে অনেক দিনের জন্য বোকা বানাইতে পারবা, অনেক লোককে কিছুদিনের জন্য বোকা বানাইতে পারবা, কিন্তু সব লোককে সব দিনের জন্য বোকা বানাইতে পারবা না। এর কারণ হলো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তার একটা ইতিহাস আছে, তার একটা আদর্শ আছে বা ছিল। মানে অবুঝ মানুষেরা মনে করতে চাইলো আওয়ামী লীগ আর ফিরে আসবে না। ইট ইজ নট এ ফ্যাক্ট, আওয়ামী লীগ ফিরে আসবে। যখনই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আওয়ামী লীগের নেতৃত্বের ভুল আছে, তারা হয়তো বা পলিটিক্সে কোনোদিন আসতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করবে সেই ফুল দাঁড়াবে। এই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে একটা মস্ত বড় গেপ থেকে যাচ্ছে রাজনীতির। আমরা ইচ্ছাকৃতভাবে অপশক্তিকে এইখানে সুযোগ করে দিচ্ছি কিনা, এটা আমার মনে কিন্তু প্রশ্ন আছে। কাউকে আপনি নিষিদ্ধ করে, এখন তো বুঝতেছেন নিষিদ্ধ করে খুব বেশি দিন রাখা যাবে না, কারণ নিষিদ্ধটা সারা পৃথিবী চায় না। আমেরিকা চায় না, ইন্ডিয়া চায় না, কেউই চায় না পৃথিবীর যে একটা দল নিষিদ্ধ থাক। আপনি যদি নিষেধের মাধ্যমে তাকে রাজনীতি করতে না দেন আইনের মাধ্যমে, তাইলে কিন্তু তার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে, যেমন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকে। কাজে আপনি যাকে বন্ধ করে রাখবেন তার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকবে। 10 বছর 15 বছর পরে যে ছেলেটির বয়স এখন 5 বছর, তার বয়স কিন্তু 20 বছর হবে। 5 বছরের ছেলেটি কিন্তু জানলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আরো 15 বছর পরে তার যখন 20 বছর বয়স হবে বা 18 বছর বয়স হবে, ভোট দেওয়ার মতো বয়স, তখন সে জানতে চাবে একটা দল যে নিষিদ্ধ, এই দলটারে নিষিদ্ধ করছিল কেন। এই অ্যাট্রাকশনটা কিন্তু আসবে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি আসে। এবং ওই জায়গাতে না, ওই জায়গাতে আমরা সবাই মিলেও যারা মনে করতেছি যে আবার আমরা সবাই মিলে যাবো বা আমরা আর কালুরা বা ওই যে জামাতরা মিলে যাবো আবার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, সবসময় এটা হয় না। এই দেশে একটা রাজনৈতিক যুদ্ধ হবে, সেই যুদ্ধটা যদি জামাত যদি বুদ্ধিমান হয়, সেই যুদ্ধটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবে না। কারণ আমি জানি তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে অর্থ আছে, তাদের ছেলেরা সমস্ত থানাগুলা লুট করছে। তারা মনে করবে যে সশস্ত্র ভাবে আমাদেরকে বা মানুষকে মোকাবেলা করবে, বুদ্ধিমান হলে এটা তারা করবে না। তাহলে কিন্তু এদেশে যুদ্ধটা কিন্তু কঠিন যুদ্ধ হবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। কেন ইউনূসের উপদেষ্টারা হঠাৎ এরকম বিগড়ে যাচ্ছে এবং ইউনূস সরকারের 4 জন উপদেষ্টা, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তৌহিদ হোসেন সর্বশেষ, এর আগে ফরিদা ইয়াসমিন এবং আসিফ নজরুল, তারা মুখ খুলেছেন। তাদের কথার ধরন একরকমই, যে ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট ছিল, ওই কিচেন ক্যাবিনেটে তারা কেউ সেটার পার্ট ছিল না। কিচেন ক্যাবিনেট 5-6 জনের তারা দেশ চালাতো। হঠাৎ করে এই ইউনূসের যারা উপদেষ্টারা মুখ খুলছে, তারা কেন এমন একটা ভাব যে আমরা কোনো দোষী না, আমরা কিছু করি নাই, সব করেছে ইউনূস আর কিচেন ক্যাবিনেট?
আপনি সেই সময়টা দেখেছেন দেশের হালচাল, অনেক কথা আপনি বলেছেন, জাতিকে সচেতন করেছেন। এখন তাদের এই কর্মকাণ্ড কি মনে হয়? 5ই আগস্টের আরেকটা রূপ ছিল অন্ধকারের রূপ। সেই রূপের পিছনে ছিল স্বাধীনতা বিরোধী শক্তি জামাত এবং তাদের দ্বারা দীর্ঘদিনের সৃষ্ট একদল ছেলে পেলে, যাদেরকে আমি নেতা বলি না, তারা হলো অভিনেতা। এই কথাগুলো আমি বলেছি বহুবার, বলতে আর ইচ্ছা করে না। সেই সব দুষ্ট ছেলেগুলাকে তারা রেডি করেছিল এইটা একটা দুষ্কর্ম করার জন্য, এবং সেই দুষ্কর্মটা বড় বেশি কঠিন ছিল এবং ভয়ে ভীতিতে, জীবনের ভয়ে যখন কেউ প্রতিবাদ করে নাই, আমি তাদের সেই দুষ্কর্মটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম শেখ হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধের, শেখ হাসিনা চলে গেছে সে কারণে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে, যারা এই কথা বলছে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। আমি বলেছিলাম যারা বলতেছিল 47 ছিল স্বাধীনতা আর 24 ছিল স্বাধীনতা, 71 ছিল গন্ডগোল, আমি বলেছিলাম তারা হলো আলবদর রাজাকারের সন্তান। আজকে একটা প্রেক্ষাপটে আইসা এটা সাংঘাতিক ভাবে উদ্ভাসিত হচ্ছে যে 5ই আগস্টে যে কালো শক্তির যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ছিল অনেক বেশি ষড়যন্ত্রমূলক এবং অনেক বেশি কুটিল এবং জটিল। তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 5ই আগস্টকে তারা ব্যবহার করতে চেয়েছিল। এবং গত 18 মাস বিএনপি সরকারের আগের ইউনূস সাহেবের যে 18 মাস, সেই ইউনূস সাহেবের 18 মাসটা ছিল অন্ধকারের যুগ। আমি এটাকে বলবো বাংলাদেশের রাজনীতিতে আইএমএ জাহালিয়া। সেই অন্ধকারের যুগে ইউনূস সাহেব যা করতে চেয়েছিল, এবং এই যে ছেলে পেলে তাকে ধরে কালো শক্তি যারা এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে দেশটাকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, এবং দেশের 71 সনের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশকে যারা অস্বীকার করতে চেয়েছিল, এখন সময়ের বিবর্তনে খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রতিভাত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে যে কালো শক্তি জামাত এবং এইসব দুষ্ট ছেলে পেলে, আমি এদেরকে আর কি বলবো, তারা আসলে ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গিয়েছে। ইউনূস সাহেব ছিল তাদের সবারই গডফাদার, সমস্ত অপকর্মের গডফাদার ছিলেন ইউনূস সাহেব, আর তারা ছিল ইউনূস সাহেবের আসল শক্তি। এখন সবগুলো ধরা পড়ার কারণে ইউনূস সাহেব দেখলাম গত রাত্রে নাকি চলে গেছেন, আসবেন কিনা জানি না, কিন্তু আমার ধারণা ইতিহাসের দায় ইউনূস সাহেবকে মিটাতেই হবে। যে ইতিহাস কে তিনি কলঙ্কিত করেছেন, কালিমালিপ্ত করেছেন, ইউনূস সাহেবকে কিন্তু সেই ইতিহাসের দায় মিটাতে হবে। কোথায় যাবেন জানি না, হয়তোবা ফ্রান্সে যাবেন, বয়স হয়েছে, বিদেশেই মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ নিয়ে নিতে পারে, কিন্তু মৃত্যুর পরও মীর জাফরের মতো, ওই যে যেমন বলা হয় মীর জাফরের বংশধরেরা যে মুর্শিদাবাদের যে জায়গাটায় থাকে, সেই জায়গাটার নাম হলো নিমক হারামের দেউরি। ইউনূস সাহেবেরও যদি কেউ থেকে থাকে, সেইটা আজকের আধুনিক জগত ইউনূস সাহেবের সেই কর্মকাণ্ডটা নিমক হারামের দেউরিতে যারা থাকে তাদের সঙ্গে পরিগণিত হবে এবং তাদের সঙ্গে যুক্ত হবে। আমি তাই মনে করি এখন সেই সবাই এখান থেকে ছাড়া পাইতে চাচ্ছে, ইতিহাসের দায় কেউ নিতে চাচ্ছে না। এই যে মব করেছে, সন্ত্রাস করেছে, বীর শ্রেষ্ঠ যারা, তাদের সেই স্মৃতিস্তম্ভ ভাঙ্গিয়া পা দিয়ে পাড়ায় ড্রেনে ফেলাইছে, যারা এই দেশের মব করে করে এই দেশকে লুণ্ঠন করেছে, এই দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাসকে যারা ধ্বংস করতে চেয়েছে, যারা বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে, তার দায় তাদেরকে নিতেই হবে, তার পরিণাম তাদেরকে ভোগ করতেই হবে। এই কারণে এখন সবাই বাঁচতে চাচ্ছে। এটাকে বলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, যেটা হাসরের দিনে পাপীরা সবাই বলবে আর কি। এই হলো অবস্থাটা, ইয়া নফসি শুরু হয়েছে।
আমেরিকার সাথে যে গোলামী চুক্তি আপনি বলেছেন, লর্ড ক্লাইভের সেই মির্জাফরের চুক্তি সে তুলনা করেছেন, এই এই চুক্তি নিয়ে সব কথা জামাত এনসিপি এগুলা নিয়ে কোনো কথা বলে না, এই শিশু মৃত্যু নিয়েও বলে না, এই আমেরিকার গোলামী চুক্তি নিয়েও বলে না। এটা কি কারণ মনে হয় আপনার? আমার কারণটা মনে হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বলছিল আমেরিকার মতো বড় শক্তি যদি চায় কোন দেশের সরকার পরিবর্তন করবে, এটা তাদের পক্ষে সম্ভব। এটা উনি নিজের কথাটা বুঝেই কথাটা বলছিল। এটা তো জানেন তো এই কথাটা, শেখ হাসিনা নিজে কিন্তু কথাটা বলছিল। কথাটা বুঝছেন না? কাজে বড় বাড়ির সঙ্গে হঠাৎ করে কেউ ঝগড়া করতে যায় না, মনে করে আচ্ছা বড় বাড়ি আছে দেখি এটাকে ম্যানেজ করা যায় কিনা। কিন্তু আমি মনে করি বিএনপির এই জায়গাটা পার্লামেন্টে তোলা উচিত, এবং বিএনপির যারা চুক্তিটা করছে এই চুক্তিটা পরিবর্তনের জন্য, সঠিক চুক্তিটা করার জন্য চেষ্টা করা উচিত। তা না হলেও যে আমি যেটা বলছি এটাই ঠিক, আমরা আগামী ওই যে যেমন মির্জাফরের সঙ্গে লর্ড ক্লাইভের চুক্তির কারণে 200 বছর গোলাম হয়ে গেছিলাম, 74-এর মন্বন্তর হয়েছিল, এইটা পৃথিবীতে কোনোদিনই হয় না। একটা দেশের 3 ভাগের 1 ভাগ লোক মরে গেছিল না খায়া এই চুক্তির কারণে। কারণ এই চুক্তির কারণে তারা এই দেশটাকে লুণ্ঠন করতে পারছে। আমার সমস্ত সোনাদানা, আমার সমস্ত মসলিন কাপড় চোপড়, আমার সমস্ত তৎকালীন সময়ের মতো করে জগৎ সেটের ব্যাংক ট্যাঙ্ক সব লুট করে নিয়ে গেল ব্রিটিশরা। কাজে আমি হয়ে গেলাম দরিদ্র মানুষ, না খায়া মরলো। আমেরিকার সঙ্গে এই চুক্তিটা ঠিক হয় নাই। আমি জানি না আমার দল আছে কিনা, যদি থেকে থেকে কেমন করে থাকবে, কারণ আমার দল তো তখন ক্ষমতায় ছিল না। হয়তো বাইরেতে তাদেরকে জিজ্ঞাসা করলে বা জিজ্ঞাসা করলো তাদের তো কিছু করার ছিল না। তবে এখন যেহেতু আমরা সরকারে আছি, জিনিসটা খুব সঠিকভাবে খতিয়ে দেখা উচিত। এবং এটা যদি দেশের ধ্বংসের কারণ হয়, যদি দেখা যায় আমার দেশের একটা অংশ, এই কথাটা আমি সব সময় বলি যে 1971 সনের 23শে মার্চ, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 23শে মার্চ ফারল্যান্ড ছিল তখন পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর কাছে আইসা বলছিলেন কিন্তু যে তুমি শুধু দ্বীপটা দিয়ে দাও, তোমার সেন্ট মার্টিন দ্বীপ যুদ্ধ করতে হবে না, তোমার পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাবে। তখন বঙ্গবন্ধু কিন্তু ফারল্যান্ডের মুখের উপরে বলছিল আমার দেশের 1 ইঞ্চি মাটি দিয়ে আমি কারো সঙ্গে চুক্তি করতে রাজি না, মুখের উপরে বলে দিয়েছিল। আমিও মনে করি যদি আমার দেশের মাটি গিয়া থাকে এই চুক্তিতে, যদি পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চল যদি বিপদে পড়ে থাকে, যদি এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত হয়ে থাকে, যদি ওই ইহুদি ইসরায়েলের মতো এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়া আমার অনাগত ভবিষ্যতের সমস্ত সন্তানদেরকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করে, তাহলে এই ধরনের চুক্তির ব্যাপারে আমাদের প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। এতে কাম হোয়াট মে, কপালে যা আছে তা, আমি এটা মনে করি। তবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলে, আলেকজান্ডারও কিন্তু পুরুর কাছে অনেক সময় বলতে হয় ইয়েস you are son of the soil, so I shall forgive you, but I shall not go to battle with you. আমি তাই মনে করি যে আমাদের মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। পৃথিবীর যে কলকাতা, বাংলাদেশ আমার, বাংলাদেশে আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি। আমি আর কথা বলতে চাই না, শুধু আপনার মাধ্যমে বলতে চাই, আজকে আমি যে ঘরে বসে আছি এখানে অনেকে আছে, আমরা সবাই হয়ে গেছি ক্ষতিগ্রস্ত হতভাগা মানুষ। হাওর অঞ্চলে কীটনাশগ্রাম মিটামনের প্রায় সব ধান চলে গেছে। আমি যে কথাগুলো আপনার সাথে বলি, আমার মনে কিন্তু কথাটা হইলো আমার দেশের মানুষ আগামী 1 বছর না খায় থাকতে হবে, এবং এইবার যে ক্ষতি হয়েছে এটা 5 বছরে এই ক্ষতিটা পরিপূরণ করতে পারবে না। কাজে আপনার মাধ্যমে এখনো বলছি, আমাদের সরকার তো আছে, সারা পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থাকে আমি আহ্বান করি, এইখানে বসে সবসময় চিন্তা করি, প্রতিদিন আমার নেতারা চিন্তা করি কি করলে পরে আমার দেশের মানুষ বাঁচবে, আমার দেশে, কারণ হাওর অঞ্চলটা ধ্বংস হয়ে গেছে।